সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাটি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর উদ্বেগজনক অধ্যায় হিসেবে যুক্ত হয়েছে। ঘটনাটি কেবল একজন রাজনৈতিক কর্মীর ওপর আক্রমণ নয়, বরং এটি নির্বাচন পূর্ব নিরাপত্তা পরিস্থিতি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, বিদেশি প্রভাব, অভ্যন্তরীণ ষড়যন্ত্র এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থিতিশীলতা সবকিছুকে এক সুতোয় বেঁধে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এই ঘটনার সম্ভাব্য প্রভাব আগামী নির্বাচন, নিরাপত্তা ব্যবস্থাপনা, আঞ্চলিক ভূরাজনীতি, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বকে কিভাবে প্রভাবিত করতে পারে তার কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকে। শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড, পানি বন্টন ও বাণিজ্য বৈষম্য এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেশবিরোধী চুক্তি ও নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হিসেবে পরিচিত। তরুণদের মধ্যে তার জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের বিস্তার তাকে একটি প্রভাবশালী রাজনৈতিক মুখে পরিণত করেছে। ফলে নির্বাচন ঘোষণার পরপরই তার উপর এই হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কিনা এই প্রশ্নটি স্বাভাবিকভাবেই সামনে আসে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র যেভাবে ঘটনাটিকে পেশাদার হিট অপারেশনের বৈশিষ্ট্যপূর্ণ বলে উল্লেখ করেছেন, তাতে বিষয়টি সাধারণ সন্ত্রাসী কর্মকাণ্ডের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হয়। হামলার পদ্ধতি, ব্যবহৃত অস্ত্র, টার্গেট সিলেকশন, পালানোর কৌশল, এসব বিশ্লেষণে তদন্ত সংশ্লিষ্টরা যে সিদ্ধান্তে পৌঁছাচ্ছেন তা হল এটি ছিল অত্যন্ত প্রশিক্ষিত ও সুসংগঠিত একটি কিলার টিমের কাজ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে হামলাকারীরা পূর্ব পরিকল্পিত রুট ব্যবহার করেছে। আঘাতের পর দ্রুত ছত্রভঙ্গ হয়েছে এবং এলাকায় কোনো দীর্ঘস্থায়ী চিহ্ন রেখে যায়নি। গুলির শেল ও ব্যালিস্টিক বিশ্লেষণও ইঙ্গিত দিচ্ছে যে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ সাধারণ অপরাধী চক্রের হাতে সচরাচর দেখা যায় না। এসব পর্যবেক্ষণ থেকে নিরাপত্তা বাহিনীর ভেতরে একটা ধারণা তৈরি হয়েছে যে ঘটনাটির পেছনে অভ্যন্তরীণ সহায়তা সহ আন্তর্জাতিক মাত্রা থাকতে পারে। এই প্রেক্ষাপটে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এসেছে। এখানে একটা বিষয় উল্লেখ করা জরুরি যে এগুলো তদন্ত সংশ্লিষ্ট সূত্রের সন্দেহ এবং মূল্যায়ন, চূড়ান্ত প্রমাণ ও বিচারিক সিদ্ধান্ত এখনো বাকি। তবুও ইতিহাসের দিকে তাকালে দেখা যায় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে গোয়েন্দা তৎপরতা নতুন কিছু নয়। বাংলাদেশ ভারত সম্পর্কে দীর্ঘ ইতিহাসে সহযোগিতা যেমন আছে, তেমনি রয়েছে অবিশ্বাস, অভিযোগ এবং প্রতিদ্বন্দ্বিতার অধ্যায়। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা, তিস্তা ও অন্যান্য নদীর পানি বন্টন ইস্যু, ট্রানজিট ও বন্দর ব্যবহারের মতো বিষয়গুলোতে বাংলাদেশের জনমনে ভারতের ভূমিকা নিয়ে তুমুল প্রশ্ন রয়েছে। হাদি এই প্রশ্নগুলোকেই রাজনৈতিক ভাষায় রূপ দিয়েছিলেন, যা তাকে একটি প্রতীকী প্রতিবাদী কণ্ঠে পরিণত করে। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে স্বাক্ষরিত কিছু চুক্তি পুনর্বিবেচনার ঘোষণা, সীমান্তে কড়া অবস্থান এবং সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ার বার্তা দিল্লির জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে, এমন বিশ্লেষণ অনেক পর্যবেক্ষকের। এই প্রেক্ষাপটে হাদির মতো একজন জনপ্রিয় ও উচ্চকণ্ঠ সমালোচককে লক্ষ্যবস্তু করা হলে তা রাজনৈতিক বার্তা বহন করে, এমন ব্যাখ্যাও দেওয়া হচ্ছে। তবে বিশ্লেষণী সতর্কবার্তার স্বার্থে এটিও মনে রাখতে হবে, এমন ঘটনার পেছনে অভ্যন্তরীণ রাজনৈতিক শত্রুতা, ক্ষমতার দ্বন্দ্ব এবং আন্ডারওয়ার্ল্ডের স্বার্থ জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। গত কয়েক মাসে ভারতীয় সীমান্ত দিয়ে প্রায় ৮০ জন প্রশিক্ষিত আততায়ীর অনুপ্রবেশের অভিযোগ বিষয়টিকে আরো জটিল করে তুলেছে। সীমান্ত ব্যবস্থাপনা ও গোয়েন্দা নজরদারির দুর্বলতা থাকলে এমন অনুপ্রবেশ অসম্ভব নয়, একথা নিরাপত্তা বিশ্লেষকরাও স্বীকার করেন। তবে এই সংখ্যাটি কতটা নির্ভরযোগ্য, কারা এই তথ্য দিয়েছে এবং কিভাবে যাচাই করা হয়েছে, এসব প্রশ্নের উত্তর এখনো জনসম্মুখে আসেনি। তবুও আলোচনায় এসেছে যে এই অনুপ্রবেশকারীরা দেশের আন্ডারওয়ার্ল্ড ও চরমপন্থী গ্রুপগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং নির্বাচন পূর্ব সহিংসতা এবং অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনায় যুক্ত হয়েছে।
এখানে সুব্রত বাইন, পিচ্চি হেলাল এবং গণমুক্তি ফৌজের প্রধান মুকুলের নাম উঠে আসা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের অপরাধ জগতের ইতিহাসে সুব্রত বাইন একটি পরিচিত নাম, যার নেটওয়ার্ক ও প্রভাব একসময় বিস্তৃত ছিল। কারাগার থেকেও তার যোগাযোগ রক্ষা করা এবং সীমান্ত পারের অপরাধী চক্রের সঙ্গে সমন্বয় করার অভিযোগ নতুন করে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা ও কারা ব্যবস্থার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। একইভাবে পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে টেলিফোন কনফারেন্সের মাধ্যমে পরিকল্পনা চূড়ান্ত করার অভিযোগ অত্যন্ত গুরুতর এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য স্পর্শকাতর। এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে তা কেবল অপরাধ নয়, বরং রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপের শামিল হবে। নির্বাচন বানচালের পরিকল্পনা, এই ধারণাটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন কিছু নয়। অতীতের নির্বাচনগুলোতেও সহিংসতা বর্জন, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অস্থিরতার নজির রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রত্যাশা ছিল তুলনামূলকভাবে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে ব্যাহত করতে সহিংসতা ছড়ানো হলে তার দায় কে নেবে, এই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। হাদির উপর হামলাকে যদি বৃহত্তর ষড়যন্ত্রের প্রথম ধাপ হিসেবে ধরা হয়, তবে সামনে আবারও সহিংসতা, ভীতি সৃষ্টি এবং রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা থেকেই যায়। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এখানে কেন্দ্রীয়। হামলার পরপরই তদন্তে গতি আনা, সন্দেহভাজনদের গ্রেফতার, তথ্য প্রমাণ সংরক্ষণ এবং আন্তর্জাতিক মাত্রা থাকলে কূটনৈতিক চ্যানেলে বিষয়টি উত্থাপন করা, এসব পদক্ষেপই নির্ধারণ করবে রাষ্ট্র কতটা কার্যকরভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কম নয়। নির্বাচনকে কেন্দ্র করে সহিংস বক্তব্য, উস্কানি এবং প্রতিপক্ষকে শত্রু হিসেবে চিহ্নিত করার প্রবণতা কমাতে না পারলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাও এখানে দ্বিমুখী। একদিকে তারা তথ্য প্রকাশ করে জনসচেতনতা তৈরি করে, অন্যদিকে যাচাইহীন তথ্য ও গুজব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে। হাদির উপর হামলার পর সামাজিক মাধ্যমে নানা দাবি, পাল্টা দাবি ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে। এগুলোর মধ্যে সত্য মিথ্যা আলাদা করা সাধারণ মানুষের জন্য খুবই কঠিন। তাই দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব এখানে অনস্বীকার্য। আঞ্চলিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ একটি কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সব পক্ষই বাংলাদেশকে নিজেদের প্রভাব ক্ষেত্রে রাখতে আগ্রহী। এই বাস্তবতায় অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বিদেশি শক্তির জন্য সুযোগ তৈরি করতে পারে। হাদির মতো একজন রাজনৈতিক কর্মীর উপর হামলা সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার অংশ কিনা, এ প্রশ্নের উত্তর তদন্তই বলে দেবে। তবে ইতিহাস বলে, দুর্বল রাষ্ট্র কাঠামো ও বিভক্ত রাজনীতি বিদেশি হস্তক্ষেপের পথ সুগম করে। তাও যেই রক্তের মধ্য দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন, তাদের কাছ থেকে এই ঘটনার আরেকটি দিক হলো তরুণ প্রজন্মের রাজনীতি। হাদি তরুণদের কাছে একটি প্রতিবাদী আইকন হয়ে উঠেছিলেন। তার উপর হামলা তরুণদের মধ্যে জন্ম দিতে পারে। তা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক অংশগ্রহণে রূপ না নেয়, তবে তা সহিংসতায় গড়াতে পারে। রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হবে এই ক্ষোভকে গণতান্ত্রিক পথে পরিচালিত করা। সবশেষে বলা যায়, শরীফ ওসমান হাদির উপর হামলা একটি বহুমাত্রিক ঘটনা, যার সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থেকে শুরু করে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতির সম্ভাব্য সংযোগ রয়েছে। চূড়ান্ত সত্য উদ্ঘাটনের জন্য নিরপেক্ষ, পেশাদার ও স্বচ্ছ তদন্ত অপরিহার্য। একই সঙ্গে নির্বাচনকে কেন্দ্র থেকে সহিংসতা প্রতিরোধ, বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা মোকাবেলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হলে ক্ষতিগ্রস্ত হবে কেবল একটি নির্বাচন নয়, বরং বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।